আসসালামু আলাইকুম। আঁধারের বুকে এক ফালি চাঁদ। প্রায় আধা ঘন্টার শাওয়ার নিয়ে ওয়াশরুমের দরজা খুলে বের হলো আয়াজ। রুমে ঢুকেই দেখলো রোদেলা ও আয়ান পাশাপাশি ঘুমাচ্ছে। দুটি নিষ্পাপ শিশুর খেয়াল রাখতে হবে এখন থেকে এই আয়াজের। একটি তার রক্ত হতে উৎপত্তি এবং আরেকটি যার জন্য রক্ত ঝরাতে দ্বিধা করবে না আয়াজ। সমাজ নিয়ে আর চিন্তা করতে চায় না আয়াজ, শুধু শিহাব কিভাবে তাকে ওর সমস্ত কিছু নির্ভর করে। রোদেলাকে ও প্রোটেক্ট করবে সমাজ থেকে। তার আগে শিহাবের সাথে তো অনেক বোঝাপড়া বাকি। দ্রুত বড় হও রোদ, তোমাকে যে আমার ভীষণ প্রয়োজন। আমার তপ্ত মরুভূমির মতো হৃদয়ে এক পশলা বৃষ্টি হয়ে এসেছো তুমি। আমাকে ভিজিয়ে দাও সেই বৃষ্টিতে। আমি মুনতাসির চৌধুরী আয়াজ সজ্ঞানে স্বেচ্ছায় বলছি, আমার সুখ তোমার, আমি তোমার, আমার জীবন তোমার, আমার ইহকাল পরকাল সব তোমার, শুধু তুমি পুরোটাই আমার। তোমার এই ছোট জীবনে মুনতাসির ছাড়া কেউ ছিল না। আমি ওয়াদা করছি তোমার দীর্ঘ জীবনে ও মুনতাসির ছাড়া কেউ থাকবে না। আমি বেঁচে থাকতে না, এমনকি আমার মৃত্যুর পরেও না। তুমি আমার সুখ, তুমি আমার প্রশান্তি। দুনিয়ার বুকে যদি কেউ আমার জন্য বৈধ হয় তবে তুমি আমার বৈধ সেই নারী। আমি জানি আমার জীবনে তুমি প্রথম নও, কিন্তু তুমি জেনে রাখো আমার জীবনে তুমি শেষ নারী। না চাইতে আল্লাহ আমাদের দুজনকে যে পবিত্র সম্পর্কে বেঁধেছেন, আমি আমার জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও সে সম্পর্ক টিকিয়ে রাখবো। তুমি জেনে রেখো পৃথিবীর বুকে তুমি শুধুমাত্র আমার, মুনতাসির চৌধুরী আয়াজের, আর কারো নও। আমার স্ত্রী রোদেলা শিকদার, আমি তোমায় ভালোবাসি। কথাগুলো ভাবতে ভাবতে ঠোঁটের কোণে একটু হাসির ঝলক দেখা দিল আয়াজের। আজ আয়াজের খুব সুখ লাগছে, মনটা হালকা লাগছে। যখন মানুষ কোনো বিষয়ে অনেক চিন্তিত থাকে, সর্বশেষ কোনো সিদ্ধান্তে পৌঁছায়, তখন তার নিজেকে অনেক হালকা লাগে। যেমন লাগছে আয়াজের। রোদেলার দিক থেকে চোখ সরিয়ে রুমের বাইরে যেতে যেতে মনে মনে বলল, যাই শ্বশুরের কাছে, আপাতত শ্বশুরের মেয়ে ঘুমাক। বলেই দরজার বাইরে থেকে নক করে শিহাবের রুমের দিকে পা বাড়ালো আয়াজে। শিহাবের রুম। সবাই মোটামুটি ক্লান্ত। নিয়াজ বলল, কিরে কোথায় গিয়েছিলি? বাইন্দ আয়াজ ফ্রেশ হতে। আর একটা জরুরি কল আসছিল। সায়র নাকি কোনো গার্লফ্রেন্ড ফোন দিছিল? আয়াজ, না, বউ। শিহাবকে? আয়াজ শিহাবের চেহারার দিকে কিছুক্ষণ চেয়ে থেকে মৃদু হাসলো, বলল, বউ মানে বউ। শিহাব, শালা বাইন্দ। নিয়াজ, তোরা দুইটা কি ঠিক করছস? সোনার যৌবন পানিতে ফেলবি? শিহাব, তো কই ফেলমু, তোর মুখে? সায়র, ফেলতে পারোস। নিয়াজ কিছু বলবে না। কি রে নিয়াজ, কিছু কবি? আয়াজ, শিহাব পানিতে ফেললে ফেলতে পারে, আমার বিয়ে হয়ে। বলতে গিয়ে থেমে গেল আয়াজ। কথা ঘুরিয়ে বলল, বিয়ের কথা চলতেছে। শিহাবের দিকে চেয়ে বলল, কি রে শিহাব, বিয়ে করবি না তোর বন্ধুকে? শিহাব, আলবাত করাবো। দুনিয়ার শেষ প্রান্ত থেকে বিয়ে করাবি না তোর বন্ধুকে? শিহাব, আলবাত করাবো। দুনিয়ার শেষ প্রান্ত থেকে যদি মেয়ে তুলে এনে বিয়ে করাতে চাস আমি সাহায্য করবো। যা শালা, তুই ও কি ইয়াদ রাখবি? আয়াজ, আমি মনে রাখবো, তুইও রাখিস, কারণ সায়র আর নিয়াজ কিন্তু সাক্ষী। কি রে তোরা সাক্ষী না? যারে আমি বিয়ে করতে চাই দুনিয়ার শেষ প্রান্তে থাকলেও শিহাব তুলে এনে আমাকে বিয়ে করাবে। সায়র আর নিয়াজের সমস্বরে বলে উঠল, হ্যাঁ হ্যাঁ, আমরা সাক্ষী। আয়াজ এক দৃষ্টিতে শিহাবের দিকে তাকিয়ে বলল, যদি মেয়ে তোর পছন্দ না হয় বা যদি মনে হয় আমি ওই মেয়ের যোগ্য নই, তখন? শিহাব, দুনিয়ার এমন কোনো মেয়ে আছে যার যোগ্য আমার বন্ধু নয়? আর যাকে আমার বন্ধুর পছন্দ হয়েছে আমার চোখে, অবশ্যই সে একজন
মহিয়সী নারী হবে আয়াজ, কিন্তু মেয়েটার বয়সটা কম বুঝলি, আমার সাথে যায় না। শিহাব: যায় না কেন, এখনো মায়ের পেটে নাকি? বলে চোখ টিপল শিহাব। আয়াজ নেশার ঘরে বন্ধুর দিকে তাকিয়ে থেকে বলল, না, বাবার কোলে। শিহাব: তাহলে ওর বাবার কোল থেকে নামিয়ে তোর কোলে বসিয়ে দিব। আয়াজ: না, দিতে চাইলে? শিহাব মুখ চোখ সিরিয়াস ভঙ্গিতে বলে উঠল, মাথায় গান ঠেকিয়ে বাবার কোল থেকে নামিয়ে তোর কোলে দেব। তারপর বলবো, দুনিয়ার বুকে যদি কোনো সেফ প্লেস থাকে তাহলে সেটা একমাত্র আমার বন্ধুর কোলেই। বলেই হেসে উঠল আয়াজ। ঠিক তো, মনে থাকবে। মেয়ের বাবাকে তাহলে রাজি করানোর দায়িত্ব তোর। শিহাব: ঠিক লাগলে মেয়ের বাবার পায়ে ধরে ঝুলে থাকবো। আমার বন্ধু কি ফেলনা নাকি? যেমন টল, ডার্ক, হ্যান্ডসাম, তেমন রিচ, তেমন পার্সোনালিটি, জোস, রেসপন্সিবল একটা মেয়ের বাবার আর কি চাই? মেয়ের সুখ। আমার বন্ধু তার বউকে তার শ্বশুরের থেকেও বেশি যত্নে রাখবে, আমি জানি। আয়াজ: এত বিশ্বাস, এত ভরসা? শিহাব: তো আমার সব থেকে ভরসার জায়গা তুই। তুই জানিস তোর সব থেকে খারাপ কোনো কাজের পেছনেও আমি ভালো কোনো লজিক খুঁজে বের করব। কারণ ছাড়া তুই কিছুই করিস না, সেটা আমি জানি। আর কেউ না বুঝুক, তুই আমাকে বুঝবি। সমাজ যাই বলুক, আমার সব ভুলকে তুই ফুল হিসাবে সবসময় গ্রহণ করিস। তোর মেয়েকে আমি মাথায় করে রাখবো, কথা দিলাম। আমার জীবন থাকতে রোদেলার কোনো কষ্ট হতে আমি দেব না। কথাগুলো মনে মনে বলে প্রমিস করলো আয়াজ। পরের দিন সকাল 11টা। আজ চার বন্ধু খুব দেরি করে উঠেছে। উঠেই আয়াজ রাতের কথা মনে করলো, মনে মনে হাসলো। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে নিজের রুমের দিকে গেল। যাওয়ার আগে সায়র, শিহাব ও নিয়াজকে ওঠার জন্য তাড়া দিল। রুমে ঢুকেই দেখে রুম ফাঁকা, কেউ নেই। আলমারি থেকে একটা ট্রাউজার ও একটি ছাই রঙা টি-শার্ট নিয়ে ওয়াশরুম থেকে গোসল করে নিচে ব্রেকফাস্ট এর জন্য গেল। শিপ্রাকে কল দিয়ে জেনেছে ওরা নিচে নাস্তা করার জন্য গেছে। যাওয়ার আগে শিহাবকে নিচে যাওয়ার জন্য বলে গেছে। আয়াজ নিচে নামতে নামতে হঠাৎ চোখ গেল নাস্তার টেবিলে। শিপ্রা, আয়ান ও রোদেলা। পাশে একটি ছেলে রোদেলাকে কি যেন দেখাচ্ছে ক্যামেরাতে। রোদেলার চুল ছাড়া, চুলগুলো কপালে এসে বারবার ডিস্টার্ব করছে। রোদেলা বারবার হাত দিয়ে চুল সরাচ্ছে। আয়াজের রাগ হলো ভীষণ ছেলেটিকে দেখে। আবার সেই ছেলে কেন, কি চাই? আর এই বজ্জাত মেয়ের কি দরকার বারবার অন্য ছেলের কাছে সাহায্য চাওয়ার? আয়াজকে বললে কি ছবি তুলে দিত না? তোলাচ্ছি ছবি, মনে মনে বলেই নিচে নেমে টেবিলের কাছে চলে আসলো আয়াজ। আয়ান ও রোদেলা চোখাচোখি হলো। দুজনে রহস্যময় হাসলো চোখে চোখে। শিপ্রা রোদেলার দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করছে কি চলছে এই মেয়ের মনে। এদিকে আয়াজ এসে টেবিল থেকে বাবার ব্যান্ড আয়াজ এসে টেবিল থেকে রাবার ব্যান্ড দিয়ে রোদেলার চুলগুলো পেছন থেকে এদিকে আয়াজ এসে টেবিল থেকে রাবার ব্যান্ড নিয়ে রোদেলার চুলগুলো পেছন থেকে বেঁধে দিচ্ছে। রোদেলা আয়াজের এমন হঠাৎ স্পর্শে হকচকিয়ে গেল। রাতের কথা মনে পড়ে গেল। নার্ভাস লাগছে, কেমন যেন লজ্জা লজ্জা লাগছে। লজ্জায় রোদেলা মাথা নিচু করে বলল, ছাড়ুন, আমি পারবো। পারলে তো এতক্ষণ ছাড়া থাকতো না। কঠোর এবং স্পষ্ট ভাষায় বলল আয়াজ। কি জানি কি ছিল সেই গমগমে পুরুষালী আওয়াজে। রোদেলার কেমন যেন ভয় পাচ্ছে, কিন্তু কিসের ভয়? ও তো কোনো অন্যায় করেনি। আয়াজ: হ্যালো মিস্টার সোহান, আই অ্যাম সোহান, নাইস টু মিট ইউ বলেই আয়াজের দিকে হাত বাড়িয়ে দিল সোহান। ভদ্রতার খাতিরে ভিতরে
রাগ দমিয়ে হাত মেলালো আয়াজ। কি করেন বলল আয়াজ। সোহাগ MBA করছি। রিসর্টটা আমার মামার, তাই মাঝে মধ্যে আসা হয় এখানে। এখানে এসেই রোদের সঙ্গে। আর বলে শেষ করতে পারল না সোহান। তার আগে আয়াজ ওকে থামিয়ে দিয়ে বলল, রোদেলা শিকদার। জি রোদেলা। শিকদারের সাথে গতকাল দেখা, আজও দেখা হয়ে গেল। আন্টি অফার করলো একসাথে ব্রেকফাস্ট করতে, আমিও রাজি হয়ে গেলাম, একাই যেহেতু আমারও ভালো লাগবে। আয়াজ শান্ত কিন্তু কিলার দৃষ্টিতে তাকালো শিপ্রার দিকে। শিপ্রা শুকনো ঢোক গিলে মিষ্টি হাসি দিল। অবশ্যই আমাদেরও ভালো লাগবে বলল আয়াজ। এনি ওয়েজ বাড়ি কোথায়? সোহান, ঢাকা। আয়াজ ওহ বলেই পরিচয় পর্বের ইতি টানলো আয়াজ। আজ রোদেলার দিকে তাকালো। রোদেলা কি মনে করে চোখ তুলতে দেখলো আয়াজ ওর দিকেই তাকিয়ে আছে। থতমত খেয়ে চোখ নামিয়ে ফেললো রোদেলা। আয়ান মনে মনে মিটিমিটি হাসছে। বাবার নাজেহাল অবস্থা দেখেই সোহানকে নাস্তার টেবিলে বসিয়েছে রোদেলা ও আয়ান। শিপ্রা, শিহাব কই? আয়াজ, ও তো ওরা। কিরে জলদি আয়, এত দেরি করলি কেন? শিহাব, ওই তো রাত জাগার ফল, উঠতে একটু দেরি হয়ে গেল, সরি। সায়র আর নিয়াজও বসলো সাথে। সায়র বলল, কি ব্যাপার চ্যাম্প? আয়ান, কি অবস্থা, কেমন লাগছে বাংলাদেশ? খুব ভালো লাগছে আঙ্কেল বলল আয়ান। সায়র, রোদেলা মামুনি তোমার কি খবর? ভালো আঙ্কেল বলল রোদেলা। বলে আয়াজের দিকে চোখ পড়লো। আয়াজ কটমট দৃষ্টিতে রোদেলার দিকেই তাকিয়ে আছে। রোদেলা শুকনো ঢোক গিলল। এর মধ্যে খাবার চলে আসলো সবার জন্য। পরোটা, ডিম ও মাংস, কালাভুনা, বুটের ডাল অর্ডার করেছে। রোদেলা খাবে বার্গার দেখেই আয়াজ আয়ানের দিকে তাকালো। আয়াজ, এটা কি তুমি অর্ডার করেছো বাবা? আয়ান, না পাপা, রোদেলা করেছে। আয়াজ বার্গার সরিয়ে রোদেলার প্লেটে পরোটা, ডিম, মাংস ভুনা তুলে দিল, বলল, খাও। রোদেলা কাঁদো কাঁদো দৃষ্টিতে চোখ তুলে শিহাবের দিকে তাকালো। বাবা বাঁচাও আমাকে। চোখ দুটো যেন এই আকুতি জানাচ্ছে। শিহাব বুঝলো মেয়ের আকুল আবেদন। থাক না আয়াজ, আজ বার্গার খাক বলল শিহাব। আয়াজ, না এটা আনহেলদি। ও ডিম পরোটা খাবে, সাথে গরুর কালাভুনা ও ডাল। শিহাব বুঝলো নিশ্চয় এতেই রোদেলার ভালো, তাই রোদেলাকে ইশারা করে চুপচাপ খেয়ে নিতে বলল। যেহেতু এখানে আর কোনো কথা বলে কাজ হবে না। শিহাব ভালো করে জানে ও একটি কথা বললে তার প্রেক্ষিতে 10টি যুক্তি দিয়ে নিজের কথাটাই রাখবে আয়াজ। আর সেই যুক্তি খণ্ডানোর দুঃসাহস শিহাবের নেই। শয়তান চরিত্রহীন বেয়াদব পুরুষ বলে মনে মনে গালি দিল আয়াজকে রোদেলা। হয়েছে শেষ। ক্ষীণ আওয়াজে রোদেলাকে বলল আয়াজ। রোদেলা চমকিত নয়নে আয়াজের দিকে তাকালো। বুঝলো কি করে তাকেই গালি দিচ্ছিলাম? উনি কি জাদু জানে? মনে মনে বলল রোদেলা। আয়াজ ড্রামা কুইন একটা, মনে মনে বলল, হয়ে গেলে খাও। রোদেলাকে উদ্দেশ্য করে আয়াজ বলল। ও সায়র, আহ থাক না আয়াজ, বাচ্চা মেয়ে বার্গার খেতে চাচ্ছে যখন। কথাটি আর শেষ করতে পারল না সায়র। তার আগেই সোহান বার্গারটি রোদেলার প্লেটে উঠিয়ে দিল, বলল, খাও। আয়াজ চোখ উঠিয়ে সোহানের দিকে তাকালো। রাগে শরীর জ্বলে যাচ্ছে আয়াজের। ওর বউ কি খাবে না খাবে তার সিদ্ধান্ত আয়াজ নেবে। ওকে সিদ্ধান্ত নেওয়ার? ও কিভাবে সিদ্ধান্ত নিল রোদেলা কি খাবে? শিহাব আর শিপ্রার শুকনো ঢোক গিলল। রোদেলা বুঝতে পারলো আজ বার্গার খেলে ওর কপালে চরম কষ্ট আছে, তাই আগে পরে কিছু না ভেবে বলে বসলো, আমি পরোটা খাবো, বার্গার না। আয়াজের মেজাজ একটু ঠান্ডা হলো বোধ হয়। মনে মনে যেন একটু শান্তি পেল। বুঝলো তার বাচ্চা বউ একটু হলেও তার মেজাজ মর্জি বুঝতে শিখছে। তাই শীতল হাসিকি টোনে ধীরে ধীরে বলল, খাও ফাস্ট, নাকি সবার সামনে কোলে বসিয়ে তুলু করে আমি খাইয়ে দেব? রোদেলা, না আমি খেতে পারবো। মনে মনে অসভ্য চরিত্রহীন বলে আখ্যায়িত করলো আয়াজকে। খেতে শুরু করবে এমন সময় আয়াজ ফিসফিস করে রোদেলার কানে কানে বলল, এবার অসভ্য চরিত্রহীন বললে আমি সত্যি কিছু একটা করে দেখাবো। রোদেলা যেন বরফ হয়ে গেল
নিঃশ্বাস নিতে ভুলে গেল। আর কিছু না ভেবে চুপচাপ খেতে শুরু করলো। রোদেলা বুঝলো খাওয়া শুরু না করলে কপালে দুর্ভোগ আছে। এই লোক না জানি আজ কি বলে কি করে। শিপ্রা ও আয়ান হাঁফ ছেড়ে বাঁচল। দুজনেই ভয় পাচ্ছিল, কারণ দুজনেই তো বাস্তবটা জানে। সবাই খাওয়ায় মনোনিবেশ করলো। নিয়াজ, ঢাকা ব্যাক করেই তোদের দাওয়াত আর আমার বাসায় 2 দিন থাকবি। শিপ্রা, তুইও? শিপ্রা, না রে, আমার কাজ আছে, ওরা যাবে। শিহাব, কিসের কাজ বলে ভাবলো এভাবে সবার সামনে হয়তো বলা উচিত হয়নি, তাই মৃদুস্বরে বলল, রোদেলা ও আয়ানের ভালো লাগবে তুমি গেলে, তাই দেখো পারো কিনা। সায়ন শুধু রোদেলা ও আয়ানের। নিয়াজ, তো তুই কি ভাবছিস? শিহাবেরও ভালো লাগবে। কি রে শিহাব, ভালো লাগবে তোর বলেই চোখ টিপল। নাস্তা শেষে সবাই আজকে দুপুরে সুইমিং করবে এই সিদ্ধান্ত নিল। বুদ্ধিটা ছিল আয়ান এবং রোদেলার। দুজনের খুব ইচ্ছা রিসর্টের সুইমিং পুলে আজকে গোসল করবে। সেই প্ল্যান অনুযায়ী সবাই যে যার রুমে চলে গেল। সুইমিং এর জন্য ড্রেস আপ করে সবাই নিচে নামবে, এই প্ল্যান হলো সবার মধ্যে। আয়াজ ও আয়ান চেঞ্জ করে বের হলো। শিহাব ও শিপ্রা ইতিমধ্যে নিচে চলে গেছে। সায়র ও নিয়াজ ওরা চলে গেছে। আয়াজ ও আয়ান যাওয়ার সময় দেখলো রোদেলার রুমের দরজা হালকা চাপানো, তার মানে রোদেলা এখনো চেঞ্জ করে বের হয়নি। আয়ানকে নিচে পাঠিয়ে নিজে দাঁড়ালো রোদেলার দরজার সামনে। হালকা ধাক্কা দিয়ে দরজার পাল্লা খুলে ভেতরে ঢুকলো আয়াজ। রুমে ঢুকেই আয়নায় প্রতিবিম্ব দেখলো রোদেলার। কিছু একটা নিয়ে খুব তোড়জোড় করছে, সম্ভবত জামার চেইন বা হুক লাগাতে পারছে না। আয়াজ সন্তর্পণে গিয়ে রোদেলার পিছনে দাঁড়ালো। রোদেলা হঠাৎ চোখ তুলে আয়নায় তাকাতেই দেখতে পেল মুনতাসির সাহেব পেছনে দাঁড়িয়ে আছে। স্থির হয়ে গেল রোদেলা, মুখে কোনো কথা নেই, নড়তে চড়তে পারছে না, নিঃশ্বাস ঠিক মতন নিতে পারছে না। আয়নায় এক দৃষ্টিতে তাকিয়ে রইল। ডু ইউ নিড এনি হেল্প মাই কুইন? ধীরে ধীরে হাসিকি টোনে বলল আয়াজ। আয়াজের গরম নিঃশ্বাস রোদেলার ঘাড়ে পড়ছে। ধীরে ধীরে নুয়ে যাচ্ছে মেয়েটির লজ্জায়। কোনো মতে উত্তর দিল রোদেলা, না না, আমি পারবো। ঠিক আছে, লাগাও, বলল আয়াজ। আপনি যান, আমি পারবো, আমার সামনে লাগাও, বলল আয়াজ। রোদেলা ভীষণ অস্বস্তিতে পড়ে গেল। মুনতাসির সাহেব 2 দিন ধরে এমন করছে কেন? কি হয়েছে তার? মনে মনে ভাবলো রোদেলা। আয়াজ, তুমি কি লাগাবা নাকি সারাদিন দাঁড়িয়ে থাকতে হবে? মৃদুস্বরে উত্তর দিল রোদেলা, পারছি না। শিপ্রা আন্টিকে একটু ডেকে দিবেন? আয়াজ, না। বলেই রোদেলাকে আর কিছু বলার সময় না দিয়ে হ্যাচকা টানে নিজের কাছে নিয়ে আসলো আয়াজ। পিঠে হাত দিয়ে চেন লাগাতে শুরু করলো। আয়াজের পুরুষালী স্পর্শে রোদেলা ভীত সন্ত্রস্ত হরিণীর ন্যায় নিয়ে গেল। লজ্জায় নাকি ভয়ে কাঁপলো কোনটা, বলল আয়াজ। সরি, লজ্জা নাকি ভয়ে কাঁপছো কোনটা? আয়াজ বলল। রোদেলা, আমি ভয় পাই না। আয়াজ, তাহলে লজ্জা? রোদেলা, না, এমনি। আমাকে লজ্জা এবং ভয় দুটোই পাওয়া উচিত, বলল আয়াজ। কথাটি বলেই রোদেলার জামার চেইন লাগানো শেষ করে ঘুরিয়ে দিল আয়নার দিকে। রোদেলা চোখ তুলে আয়নায় তাকালো। চোখাচোখি হলো আয়াজের সাথে রোদেলার। আয়াজ ঘোর লাগা দৃষ্টিতে রোদেলার দিকে তাকিয়ে আছে। রোদেলা এখন লজ্জা এবং ভয়ে কাঁপছে। আয়াজকে পাশ কাটিয়ে চলে যেতে চাইলে রোদেলা। আয়াজ রোদেলার হাত ধরে ফেলল। রোদেলার ছোট দেহটি কাঁপছে, ঠোঁট দুটো তিরতির করে কাঁপছে। লোভাতুর দৃষ্টিতে তাকিয়ে রইল আয়াজ। রোদেলা সাহস করে জিজ্ঞেস করলো, কিছু বলবেন মুনতাসির সাহেব?
আয়াজের বক্ষস্থল শীতল হয়ে গেল মুনতাসির সাহেব নামটি শুনে। হৃদয়ে যেন প্রশান্তির শীতল ঝর্ণা বয়ে গেল। কি আছে এই মেয়েটির মধ্যে? এক নজরে তাকিয়ে ভাবতে লাগলো, কেন এই মেয়েটির কাছে আসলে এই ৩৬ বছর বয়সী সংযমী পুরুষটা খেই হারিয়ে ফেলে, বেফাঁস কাজ ও কথা বলে ফেলে, নিজের উপরে কন্ট্রোল হারিয়ে ফেলে কেন? ঘোর কাটিয়ে আয়াজ বলল, ওড়না কোথায়? রোদেলা, জি? আয়াজ, শুনতে পাওনি? আমি বলেছি ওড়না কোথায় জামার সাথে? রোদেলা, নেই। আয়াজ, নেই মানে? রোদেলা, নেই মানে নেই, এটা একটা কুর্তি, কুর্তির সাথে ওড়না থাকে না। আয়াজ, তাহলে একটা স্কার্ফ নাও। রোদেলা, নেই, নিয়ে আসিনি। আয়াজের রাগ মাথায় চড়ে গেল। রাগী দৃষ্টিতে তাকিয়ে রইল রোদেলার পানে। এমন ড্রেস নিয়ে এসেছো কেন যার ওড়না নেই? তুমি এখন কি ছোট আছো? সব কিছু তোমাকে বুঝিয়ে দিতে হবে? ধেই ধেই করে সারাদিন চললে হবে? এখন অনেক কিছু বুঝতে হবে তোমার। কি বলেছি এই মোটা মগজে ঢুকেছে, নাকি আরো কঠিন করে বোঝাতে হবে? এই ধরনের চলাফেরা বা ড্রেস আপ আমি বরদাস্ত করব না। কথা ক্লিয়ার? কি সমস্যা এই কুর্তিতে? বাবাই তো কখনো কিছু বলেনি আমাকে, কাঁদো কাঁদো কণ্ঠে বলল রোদেলা। বাবাই বলেনি, কিন্তু বাবাইয়ের জামাই বলবে, বুঝতে পেরেছ? চট করে আয়াজের দিকে তাকালো রোদেলা। কি বলল মুনতাসির সাহেব? ও কি কানে ভুল শুনল? কি বললেন? অনেক সাহস করে জিজ্ঞেস করলো রোদেলা। যা শুনেছ তাই, বলল আয়াজ। বলেই গটগট পায়ে রুম থেকে বেরিয়ে গেল আয়াজ। ঠিক 5 মিনিটের মধ্যে রুমে ফিরে এলো একটি মাফলার নিয়ে। মাফলারটি ওর ব্যাগে রয়ে গিয়েছিল, সেটি নিয়ে আসলো রোদেলার জন্য। বলল, এটি গলায় ঝুলিয়ে রাখো, ভালোভাবে সুইমিং করবে, একটু উল্টোপাল্টা দেখলে থাপড়ে আমি দাঁত সবগুলো ফেলে দিব, ওকে? রোদেলার হাত ধরে নিচে নেমে এলো আয়াজ। শিহাব, শিপ্রা ও আয়ান দাঁড়িয়ে আছে ওদের দিকে, তাকিয়ে আছে ওদের দিকে। শিহাব তেমন কিছুই মনে করলো না। শিপ্রা এবং আয়ান মুচকি মুচকি হাসছে। নিচে নামতেই হাত ছেড়ে দিল আয়াজ, তবে ছাড়ার আগে ফিসফিস করে কানের কাছে বলল, একদম ভালো বাচ্চা হয়ে থাকবে, কোনো প্রকার দুষ্টুমি করবে না আয়ানের সাথে মিলে, বুঝতে পেরেছ? কথা বলেই রোদেলার হাত ছেড়ে দিল। চুপচাপ গিয়ে বসলো রিসর্টের সুইমিং পুলের বেঞ্চিতে। শিহাব, শিপ্রা ও আয়ান ও যোগ দিল ওদের সাথে। কিরে, নামবি না? বলল শিহাব। আগে বাচ্চারা নামুক, আয়াজ বলল। এদিকে আয়ান ও রোদেলা ইশারা ইঙ্গিতে কি যেন কথা বলছে, লক্ষ্য করছে আয়াজ। আয়ান, মনে আছে তো কি করতে হবে? রোদেলা, হ্যাঁ মনে আছে। আয়ান, আপডেট কি বলো, কি বুঝতে পারলে? রোদেলা, দুদিন ধরে উনি কেমন কেমন জানি করছে। আয়ান, কেমন করছে? রোদেলা, হুটহাট ভালো কথা বলে, আবার রাগ করে হাত ধরে, আবার কি সব বলে আমি বুঝতে পারি না। আয়ান, পছন্দ করে বলে নাই? রোদেলা, না। উফ, পাপাও না, সরাসরি কোনো কথা না বলে ঘুরিয়ে পেঁচিয়ে খালি সময় নষ্ট করতেছে। মনে মনে ভাবলো আয়ান আর কপাল চাপড়ালো। আচ্ছা, এখন যা বলবো সে অনুযায়ী কাজ করবে, কেমন? একটা মুভিতে দেখেছিলাম, নায়িকাকে বাঁচাতে নায়ক এভাবে এগিয়ে আসে আর প্রেম হয়ে যায়। তোমাকেও তো পাপা ভালোবাসে, তাই তোমার জন্য পাপা দেখো কি করে। এই বলে দুজন দুদিকে চলে গেল। আয়ান ও রোদেলা সুইমিং পুলে সুইমিং করতে নামবে, এমন সময় রোদেলা পা পিছলে পড়ে গেল পানিতে। সবাই কোনো কিছু বুঝে ওঠার আগেই ধপাস করে পানিতে পড়ে গেল রোদেলা। আয়ান চিৎকার দিয়ে উঠল, পাপা! রোদেলা পানিতে ডুবে যাচ্ছে, যেইখানটায় পড়েছে সেইখানটায় রোদেলার ঠাঁই নেই। শিহাব, শিপ্রা, আয়াজ দৌড়ে আসলো। আয়াজ পানিতে ঝাঁপ দিবে তার আগেই সোহান কোথা থেকে এসে পানিতে ঝাঁপিয়ে পড়ল। কোনো মতে সাঁতরে রোদেলাকে নিয়ে উপরে উঠে এলো সোহান। শিহাব তাড়াতাড়ি সোহানের কাছে গেল। আয়াজ যেন পাথরের মতো থ হয়ে রইল। শিহাব, মামনি ওঠো, মামনি, কি হয়েছে? সোহান, ওর কি হয়েছে? আয়াজের যেন রাগে শরীর কাঁপছে, হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়েছে। ওর স্ত্রীকে স্পর্শ করার দুঃসাহস কোথায় পেল এই ছেলে? এর জবাব দিতে হবে মনে মনে ভাবল আয়াজ। গম গম গলায়
পায়ে হেঁটে চলে আসলো সোহানের কাছে। এসেই সোহানের কোল থেকে রোদেলাকে নিয়ে নিল নিজের কোলে, এনেই বেঞ্চিতে শুইয়ে দিল। গালে বারবার হাত চাপড়ে বলছে, ওঠো রোদ, কি হয়েছে, ওঠো। কিছু হবে না রোদ, ওঠো বলেই পেটে হালকা হালকা চাপ দিচ্ছে আয়াজ। পেটে চাপ দেওয়ার ফলে রোদেলার মুখ দিয়ে একটু একটু করে পানি বের হচ্ছে, কিন্তু জ্ঞান ফিরছে না। আয়াজ কিছু বুঝতে না পেরে এদিক ওদিক তাকাচ্ছে। শিহাবের দিকে চোখ পড়ল। শিহাবের দিকে কয়েক পলক তাকিয়ে থেকে হঠাৎ করে রোদেলার মুখে মুখ লাগিয়ে ফু দিতে শুরু করলো। কয়েকবার চেষ্টা করার ফলে রোদেলার একটু একটু করে জ্ঞান ফিরতে শুরু করলো। চোখ দুটো পিটপিট করে খোলার চেষ্টা করছে রোদেলা। চোখ খুলে সবাইকে নিজের এত কাছে দেখে ঘাবড়ে গেল রোদেলা। সবাই ব্যাপারটাকে স্বাভাবিক নিলেও সোহানের কাছে যেন কেমন খটকা লাগলো। যেখানে নিজের বাবা আছে সেখানে আয়াজ কেন এতটা কনসার্ন রোদেলার প্রতি। এদিকে রোদেলা উঠে বসলো। আয়াজ জিজ্ঞেস করলো, এখন কেমন অনুভব করছো? রোদেলা কোনো মতে ইশারা দিয়ে বোঝালো ঠিক আছে। আয়াজ শিহাবকে বলল রোদেলাকে রুমে নিয়ে যেতে হবে বলেই আর কারো কিছু বলার অপেক্ষা না করে রোদেলাকে নিজের কোলে নিয়ে গটগট পায়ে হাঁটা শুরু করলো উপরে নিজেদের রুমের দিকে। আয়াজ নিজের রুমে এসে বিছানায় শুইয়ে দিল রোদেলাকে। শিহাব, শিপ্রা ও আয়ান এসেছে পেছনে পেছনে। আয়ান বলল, পাপা, রোদেলার কাপড় চেঞ্জ করতে হবে। শিপ্রা বলল, আমি সাহায্য করছি বলেই রোদেলার রুম থেকে এক সেট ড্রেস আনার জন্য গেল শিপ্রা। শিহাব বলল, ডাক্তার ডাকতে হবে কি? আয়াজ, হ্যাঁ যা, রিসর্টে গিয়ে জিজ্ঞেস কর এখানে ভালো ডাক্তার কে, তাড়াতাড়ি কল কর। সাথে সাথে নিচে চলে গেল শিহাব। আয়ান চুপচাপ দাঁড়িয়ে আছে। আজ এক দৃষ্টিতে রোদেলার পানে চেয়ে আছে। মন চাচ্ছে মেয়েটাকে বুকের সাথে চেপে ধরতে। আয়াজের হার্টবিট যেন আটকে কয়েকবার মিস হয়ে গিয়েছিল। আরেকটু হলে যেন নিজেই সেখানে হার্ট অ্যাটাক করে বসতো। আয়ান কি মনে করে যেন ধিমি ধিমি পায়ে পেছনের দিকে গিয়ে রুমের বাইরে চলে গেল। বাইরে এসেই দরজাটা হালকা চাপিয়ে দিল। বের হয়ে দেখা হলো শিপ্রা আন্টির সাথে। আয়ান বলল, আন্টি, ড্রেসটা আমার কাছে দিন, আপনি নিচে গিয়ে দেখুন শিহাব আঙ্কেল কি করছে। শিপ্রাও তাতে সায় জানালো। শিপ্রা চলে যেতে আয়ান রুমের বাইরে দাঁড়িয়ে রইল, রুমের ভিতর গেল না। এদিকে আয়াজ ধীরে ধীরে পায়ে হেঁটে এসে রোদেলার সামনে দাঁড়ালো। রোদেলার মাথায় হাত রেখে জিজ্ঞেস করলো, কেমন লাগছে এখন? রোদেলার কি হলো কে জানে, ঠোঁট উল্টিয়ে কেঁদে ফেলল। বলল, মুনতাসির সাহেব। আয়াজ আর নিজেকে কন্ট্রোল করে রাখতে পারল না। খুব জোরে নিজের বুকের সাথে চেপে ধরল রোদেলাকে। রোদেলা শোয়া থেকে উঠে হালকা বসে আয়াজের কোমর দুই হাতে জড়িয়ে বুকে মাথা গুজে দিল। নাক টেনে টেনে কাঁদছে আর নাক দিয়ে আয়াজের বুকে পেটে ঘষে যাচ্ছে। আয়াজের যে কি প্রশান্তি বয়ে যাচ্ছে বুকে, এর ভেতর আয়াজ নিজেও বলতে পারবে না। মনে হলো বুকটা শান্তি হয়ে গেল। এত শান্ত, এত স্থির কখনো লাগেনি আয়াজের কাছে। আয়াজ হাত দিয়ে রোদেলার মাথায় চুলে হাত বুলিয়ে দিচ্ছে আর খুব ধীরে ধীরে বলছে, কোনো বুদ্ধি করতে হবে না, আমি এমনি তোমাকে ভালোবাসি রোদেলা। রোদেলা চমকে উঠল। ধীরে ধীরে মুখ তুলে চাইল আয়াজের দিকে। চোখ দুটো স্থির আয়াজের চোখে। রোদেলার চোখে স্পষ্ট দেখা যাচ্ছে পানি চিকচিক করছে। মনটা নরম হলো আয়াজের। আয়াজ নিজের হাত দিয়ে রোদেলার থুতনি ধরে রোদেলার মুখটা একটু উপরে তুলে একটু মুচকি হাসলো। হেসে বলল, তুমি বড় হবে না? কবে থেকে করা শিখেছো এসব বুদ্ধি? তোমার কি মনে হয় আমি মুনতাসির চৌধুরী আয়াজ এগুলো বুঝি না? দুষ্টুমির শাস্তি তোমাকে এখন পেতেই হবে। বলেই রোদেলাকে কিছু বলার বা বোঝার ওঠার সুযোগ বা সময় না দিয়েই রোদেলার ঠোঁটে ঠোঁট মিলিয়ে দিল। রোদেলার শরীরে যেন বিদ্যুৎ পৃষ্ঠ হলো, শরীর থেকে থেকে কেঁপে উঠছে। আয়াজ রোদেলাকে নিজের সাথে চেপে ধরে আরো গভীরভাবে কিস করতে লাগলো। এভাবে কতক্ষণ ধরে কিস করছে জানে না আয়াজ, কিন্তু আয়াজের যেন আজ কোনো হুঁশ জ্ঞান নেই। রুমে বা রুমের বাইরে কেউ আছে কি না আয়াজ এসব আর
কোনো ধার ধারছে না। রোদেলা যেন আর নিঃশ্বাস নিতে পারছে না, ছটফট করছে আর আয়াজের বুকে। আয়াজ তারপরও ছাড়ছে না রোদেলাকে, কখনো নিজের ঠোঁটে কখনো উপরের ঠোঁটে। আয়াজ উন্মাদ হয়ে রোদেলাকে কিস করে যাচ্ছে আর ছোট ছোট কামড় দিচ্ছে। রোদেলা যেন আর নিঃশ্বাস নিতে পারছে না, ছটফট করছে ও আয়াজের বুকে। আয়াজ তারপরও ছাড়ছে না রোদেলাকে, কখনো নিচের ঠোঁটে কখনো উপরের ঠোঁটে। আয়াজ উন্মাদ হয়ে রোদেলাকে কিস করে যাচ্ছে আর ছোট ছোট কামড় দিচ্ছে। এক পর্যায়ে ছেড়ে দিল আয়াজ রোদেলাকে। রোদেলাকে ধাতস্থ হওয়ার সুযোগ দিল। রোদেলা জোরে জোরে শ্বাস নিচ্ছে, মনে হচ্ছে দম বন্ধ হয়ে মারা যাবে। আয়াজ হাত দিয়ে রোদেলার ঠোঁট মুছে দিতে দিতে বলল, আর কোনো চালাকি করবে না, তাহলে এর ফল খুব খারাপ হবে রোদেলা। আর কোনো চালাকি করবে না, তাহলে এর ফল খুব খারাপ হবে রোদেলা। তোমাকে আরো বড় হতে হবে, বড় হও। রোদেলা কিছু বলবে তার আগেই তর্জনী আঙুল দ্বারা রোদেলার ঠোঁট চেপে রেখে বলল, হুশ। আর কোনো কথা না বলে আয়ানকে বলল, আয়ান কাম ইন। রোদেলা মুহূর্তেই চমকে ওঠে, তার বুকের ভেতরটা ধক করে ওঠে। সে চুপচাপ বিছানার একপাশে সরে যায়, মাফলার দিয়ে শরীরটা ভালো করে পেঁচিয়ে নেয়। ঠোঁট কেঁপে ওঠে কিন্তু কিছু বলে না। আয়ান হালকা করে দরজা ঠেলে ভেতরে ঢুকেই মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে আর ভাবছে, বাবাই কি করে জানলো ও দরজার বাইরে দাঁড়িয়েছিল। মুনতাসির হালকা হেসে বলল, বাবা, তুমি একদিন আমায় বলেছিলে না রোদেলাকে আমার মা বানিয়ে দাও? আমি অনেক ভেবেছি, আজকে তোমার সামনে আছে সেই মানুষ, তোমার মা। নতুন করে পরিচয় করানোর কিছু নেই, এ হলো রোদেলা। এখন থেকে শুধু রোদেলা না, তোমার মা। আমার কাছে নিয়ে এলাম, কিন্তু এখন থেকে সে তোমার ও। এখন থেকে রোদেলা আমাদের। রোদেলা চমকে উঠল কথাটি শুনে, শিহরিত হলো যেন। এ কি বলছে তার মুনতাসির সাহেব? এখন থেকে রোদেলা ওদের? রোদেলার চোখে জল, ঠোঁটে হালকা কাঁপুনি। আয়ান কিছুক্ষণ তাকিয়ে রইল রোদেলার দিকে, ঠোঁটে বিস্ময়, একটা শূন্যতা ধীরে ধীরে ভরছে ভালোবাসায়। আয়ান ধীরে ধীরে কাছে এসে দুটো হাত বাড়িয়ে রোদেলার পেট জড়িয়ে ধরে। হঠাৎই আয়ান এগিয়ে এসে বলে উঠল, মা চলো, আমরা একসাথেই থাকবো, তিনজন একসাথে থাকবো, আমাদের ছোট একটা সুখী পরিবার হবে। কেউ বলবে না আয়ানের মা নেই। এখন থেকে আয়ানের মাও আছে, বাবাও আছে। ঘরের ভেতর মুহূর্তে জন্য সব শব্দ থেমে যায়। রোদেলার বুকটা কেঁপে ওঠে। সে চুপচাপ তাকিয়ে থেকে ছেলেটার মুখের দিকে। একটা ডাক, একটা স্বীকৃতি, এক টুকরো আকাশ যেন মাথার উপরে এসে দাঁড়ায়। মুনতাসির চমকে তাকান। ছেলের এমন কথা শুনে আবেগে আপ্লুত হলো আয়াজের হৃদয়। রোদেলা এবার চোখ নামিয়ে ফেলে, আয়াজের চোখে হাসে। রোদেলা এবার চোখ নামিয়ে ফেলে, ভেজা চোখে হাসে। আয়াজ বলল, আজ থেকে আমাদের ছোট পরিবার, মুনতাসির চৌধুরী, আয়াজ, আয়ান চৌধুরী ও রোদেলা শিকদার, তিনজন মিলে ছোট একটি পরিবার। এখনো কেউ জানে না বাবা, তাই তুমি এখনই কাউকে বলবে না। আগে তোমার শিহাব চাচ্চু, সরি, তোমার নানা ভাইকে মানাতে হবে। সে একটু রাগ করবে, অভিমান করবে, ড্রামা করবে, কিন্তু অনেক কষ্ট করে মানাতে হবে। সে কষ্টটা আমরা তিনজন মিলে করব, ওকে? ওকে বাবাই, বলল আয়ান। রোদেলা একগাল হাসলো, কিন্তু মনে মনে অনেক ভয় পাচ্ছে। কিভাবে এই সত্যের মুখোমুখি হবে, কি জবাব দিবে বাবাইকে, পরিবারের সবাইকে, বা আত্মীয় স্বজনকে, সমাজকে। ওর অনেক আনন্দ হচ্ছে, সাথে অনেক ভয়, সংকোচ। ভালো তো বেসেছে, বিয়ে হয়েছে, এখন সবাই মেনে না নিলে কিভাবে সংসার শুরু করবে? রোদেলার চোখে মুখে বিস্ময়, দ্বিধা, ভয়, সংশয়, সবকিছু। আয়াজ যেন
বুঝতে পারলো। এগিয়ে এসে রোদেলার মাথায় হাত রাখলো আয়াজ। বলল, তোমার সব টেনশন, তোমার সব কষ্ট আমার, আমার সমস্ত সুখের ভাগীদার তুমি আর আয়ান। যত দ্বিধা, যত সংশয়, যত টেনশন সব আমাকে দিয়ে দাও রোদেলা, সব আমি সামলে নেব। তুমি শুধু আমার আর আমার ছেলেকে দেখবে, এতটুকু কাজ তোমার। বাকি দুনিয়ার সাথে সব বোঝাপড়া আমি করব, শিহাবের সাথেও। কিন্তু বাবা কি এত সহজে মেনে নেবে? পরিবারের সবাই, দাদা দাদু সবাইকে কিভাবে মানাবেন? বলল রোদেলা কাঁদো কাঁদো মুখ করে। আয়ান, ওসব টেনশন তোমার করতে হবে না মা। বাবাই যখন বলেছে তখন সবকিছু বাবাই দেখবে, সবকিছু বাবার উপরে ছেড়ে দাও। তুমি শুধু আমাদের প্ল্যান সাকসেসফুল হওয়ার সেলিব্রেশন করো। বলেই চোখ টিপল আয়ান। রোদেলা লজ্জায় মাথা নিচু করে ফেলল। রোদেলা লজ্জায় মাথা নিচু করে ফেলল। আয়াজ জোরে জোরে হাসলো। ছেলে আর রোদেলাকে বলল, সব কিছুই আমি বুঝতে পেরেছি। আমাকে কি মনে হয় তোমাদের? তোমাদের আমি জন্ম তোমাকে আমি জন্ম দিয়েছি, তুমি আমার বাবা না, আমি তোমার বাবা, ওকে? আর এই মাথা মোটা মেয়েটা ও মনে করে অনেক চালাক, খবরদার আমাকে মাথা মোটা বলবেন না, বলল রোদেলা। আয়াজ মিটমিট করে হাসছে আর জিজ্ঞেস করছে, কি বলবো তাহলে? বুদ্ধি তো হাঁটুর নিচে, তা পা পিছলে পড়ে গেলে কিভাবে? প্ল্যানে ভুল ছিল কোথায়? আয়ান বলল, আমি বলছি বাবাই, প্ল্যান ছিল না। ওই সামনে গিয়ে দাঁড়াবে, আমি একটু ঠাস করে ফেলে দিব, কিন্তু ওর আগেই মা পা পিছলে পড়ে যায় এবং গভীর পানির মধ্যে পড়ে, যেখানে মার ঠাঁই নেই। তাই এটা অ্যাক্সিডেন্ট বলতে পারো বাবাই। বলেই আয়ান ভয়ে মাথা নিচু করে ফেলল। তোমরা কিছু একটা প্ল্যান করছো, সেটা আমি আগেই বুঝতে পেরেছি। গত দুদিন ধরে অবজার্ভ করছি তোমাদের মধ্যে কিছু একটা ঘুটুর ফুটুর চলছে, কিন্তু এক্স্যাক্টলি কি সেটা জানতাম না। তবে বুঝতে পেরেছি তোমাদের মধ্যে সবকিছু প্ল্যান হচ্ছে। রোদেলা পানিতে পড়ে যাওয়ায় আমিও শকড হয়েছি। প্রথমে ভেবেছি প্ল্যান, পরে দেখলাম রোদেলা ঠাই হচ্ছে না, আর এমনি সোহানের এসে পড়লো। আজকের প্ল্যানেও কি সোহান ছিল তোমাদের, নাকি ও এমনি এমনি নিজে থেকে এসেছে? জিজ্ঞেস করলো আয়াজ। আজকের প্ল্যানে সোহান আঙ্কেল ছিল না, বলল আয়াজ। রোদেলা ভয়ে কাঁপছে, চোখ বন্ধ করে মাথা নিচু করে রেখেছে। না জানি এখন কি বলে ফেলে এই অসভ্য লোক। আয়াজের চোয়াল শক্ত হলো, রাগে থরথর করে কাঁপছে শরীর। ওর জিনিসে কেউ হাত দেয়, এটা আয়াজ মোটেও সহ্য করতে পারে না। সেখানে রোদেলাকে ও ছুঁয়েছে, কোলে নিয়েছে, এটা কিছুতেই মানতে পারছে না আয়াজ। এসব ভাবতে ভাবতে দীর্ঘশ্বাস ছাড়লো আয়াজ। রোদেলার দিকে তাকালো। রোদেলা এখনো মাথা নিচু করে আছে। রোদেলার দিকে তাকাতেই বুকটা ধক করে উঠল আয়াজের। যতই বলুক আয়াজ সবকিছু ঠিক করে দেবে, কিন্তু সমাজের মানুষের, আত্মীয় স্বজন এবং শিহাবের অভিমানের কিছুটা রোদেলাকেও সহ্য করতে হবে। সেটা কি জানে এই মেয়েটা? মনে মনে বলল, তুমি শুধু একটু শক্ত থেকো রোদ, আমাদের কোনোভাবে ছেড়ে যেও না। একবার যখন আমাদের হাত ধরেছো, আমাদেরকে তুমি আর ছেড়ে যেতে পারবে না। আমি বেঁচে থাকতেও না, আর মৃত্যুর পরেও না। বাকি সব আমি সামলে নেব, তুমি শুধু আমাদের হয়ে থেকো। এমন সময় দরজা ঠেলে ভিতরে প্রবেশ করলো শিহাব, শিপ্রা ও ডাক্তার। সবাই চমকে তাকালো দরজার দিকে। রুমে ঢুকে শিহাব দেখলো রোদেলা মাথা নত করে বসে আছে। সাথে সাথে গিয়ে মেয়েকে জড়িয়ে ধরলো। মামুনি আমার, তুমি ঠিক আছো মামুনি? কষ্ট হচ্ছে কোথাও? বাবাকে বলো, বাবা সব ঠিক করে দেবে। বলেই কপালে চুম্বন আঁকলো। আজ রোদেলা ঠিক আছে তো? বলল শিহাব। হ্যাঁ ঠিক আছে, ডাক্তার যখন এসেছে শিওর হওয়ার জন্য একটু চেক আপ করানো দরকার। ডক্টর প্লিজ কাম ইন, বলল আয়াজ। ডক্টর জিজ্ঞেস করলো কোথায় সমস্যা হচ্ছে, শ্বাস নিতে কোনো প্রবলেম হচ্ছে কিনা। রোদেলা উত্তর দিল, না ঠিক আছি,
শরীরটা একটু গরম লাগছে, হয়তো রাতে জ্বর আসতে পারে। ওষুধ আগেই লিখে দিচ্ছি, আর একটু ঘুমের ওষুধ দিয়ে দিচ্ছি যাতে শান্তিতে একটু ঘুমাতে পারে আজকে। পানিতে পড়ে গেলে এমনি শরীরের অনেক এনার্জি লস হয়, তাই আজকে একটু ঘুমাবে ঠিক মতো, ওকে? রোদেলাকে উদ্দেশ্য করে বলল ডক্টর। শিহাব বলল, আর কোনো চিন্তার কারণ নেই তো ডক্টর? না, তবে সময় মতো সিপিআর দেওয়ার কারণে মেয়েটির কোনো সমস্যা হয়নি, না হলে সমস্যা হতো। আপনার কাছ থেকে তো সবই শুনলাম, যথাসময়ে যথাযথ সিদ্ধান্ত নিয়েছেন এবং সেটি ফল দেখতে পাচ্ছি। মেয়ে আপনার সম্পূর্ণ সুস্থ আছে, তবে হালকা জ্বর আসতে পারে, এটি নিয়ে টেনশনের কোনো কারণ নেই। শিহাবকে উদ্দেশ্য করে বলল ডাক্তার। আজ রুম থেকে রিসর্টের ম্যানেজারকে ফোন দিল নাস্তা আর কিছু ওষুধ পাঠানোর জন্য। রোদেলার এখন কিছু খাওয়ানো দরকার, যেহেতু ওষুধ দিয়েছে ওষুধ খাইয়ে দিবে। শিপ্রাকে বলল রোদেলাকে ওয়াশরুমে নিয়ে ড্রেস চেঞ্জ করে দাও। শিপ্রার সাথে সাথে ড্রেস নিয়ে রোদেলাকে নিয়ে ওয়াশরুম পর্যন্ত গেল। রোদেলা বলল, আমি পারবো আন্টি, সমস্যা নেই, বলেই ওয়াশরুমের ভেতরে ঢুকে দরজা লাগাতে যাবে, এমনি আয়াজ বলে উঠল, দরজা লাগাতে হবে না। রোদেলা ভ্যাবাচ্যাকা খেয়ে গেল, কি বলে পাগল লোকটা, ঘর ভর্তি মানুষ, বলছে দরজা লাগাতে হবে না। আয়াজ বুঝতে পারলো রোদেলার মনোভাব, তাই সাথে সাথে বলে উঠল, আমরা সবাই বাইরে ওয়েট করছি, শুধু শিপ্রা রুমে থাকবে। এই বলেই সবাই রুম থেকে বের হওয়ার জন্য দরজার দিকে গেল। রোদেলা ও দরজা চাপিয়ে ওয়াশরুমে গেল চেঞ্জ করার জন্য। শিহাব, ধন্যবাদ দোস্ত, আজকে তুই না থাকলে যে কি হতো। আর ওই ছেলেটা কি যেন নাম, ওকেও ধন্যবাদ দিতে হবে। সাথে সাথে রোদেলাকে না তুললে কি যে হতো, তুই তো জানিস আমি সাঁতার জানি না। আয়াস, কি হতো? তুই সাঁতার জানিস না? আমি তো জানি, আমিও ওঠাতাম রোদেলাকে। ও কেন ধরবে রোদেলাকে? ও রোদেলার কি হয়? বাহিরের কোনো লোক আমাদের ব্যক্তিগত ব্যাপারে নাক গলাক, আমার এসব পছন্দ না। শিহাব, তুই ভালো করেই জানিস ওই ছেলে যেন রোদেলার কাছে ঘেঁষতে না পারে, এটাই আমার শেষ কথা। শিহাব, ওকে ওকে, আর ঘেঁষতে পারবে না, এবারের মতো একটু ধন্যবাদ জানাই, কি বলিস? যাব? আজ যা, ধন্যবাদ জানাবি এবং সাবধান করে দিবি আমার চোখের সামনে যেন এসব না পড়ে আর। তাহলে তুই জানিস একবার রেগে গেলে আমি কি করতে পারি। আমাদের ঘরের মেয়েদের জন্য কোনো ছেলের সাথে সখ্যতা আমার পছন্দ নয়। শিহাব, ওকে ওকে, যাচ্ছি, আমার সাবধান ও আর সাবধানও করে দিস তুই। রোদেলার খেয়াল রাখিস, ওষুধ আসলে খাইয়ে দিস। আমি নিচে গেলাম, বলেই নিচের দিকে চলে গেল শিহাব। এদিকে রোদেলা ওয়াশরুম থেকে বের হয়েছে, দেখলো শিপ্রা আন্টি দাঁড়িয়ে আছে। রোদেলাকে দেখে শিপ্রা এগিয়ে আসলো, বলল, ঠিক আছো? কেমন লাগছে এখন? কোথাও দুর্বলতা লাগছে? রোদেলা বলল, না না, ঠিক আছে আন্টি, আমার কিছুই হয়নি। আয়াজ তো পাগল হয়ে গিয়েছিল তোমাকে ওই অবস্থায় দেখে। তুমি যদি দেখতে কিভাবে সোহাগের কোল থেকে তোমাকে ছিনিয়ে নিজের কোলে নিয়েছে, আবার সিপিআর দিয়েও তোমার জ্ঞান ফিরিয়েছে। রোদেলাকে উদ্দেশ্য করে কথাগুলো বলল শিপ্রা। রোদেলা শিপ্রার কথা শুনে লজ্জায় লাল নীল হয়ে গেল। বাহিরের দৃশ্য দেখেই আন্টি বলছে এই কথা, যদি ভেতরের দৃশ্য দেখতো তাহলে কি বলতো। ছিছি, আর ভাবতে পারছে না রোদেলা কি থেকে কি হয়ে গেল, কিভাবে অসভ্য চরিত্রহীন লোকটা ওকে কিস করে ফেললো। স্বপ্নে একবার কিস করেছিল, সিপিআর দেওয়ার সময় তো হুঁশ ছিল না, কিন্তু রুমের মধ্যে ও তো সব কিছু টের পেয়েছে। এমন বুঝি হয় স্বপ্নের পুরুষের ছোঁয়া? ভাবতেই আপনা আপনি হাত চলে গেল ঠোঁটে, সিতারা বেয়ে যেন শীতল ঝর্ণা বেয়ে চলেছে। শরীরে কাঁপুনি উঠে যাচ্ছে রোদেলার, ঠোঁট দুটো ফুলো ফুলো লাগছে। কেউ কি টের পেয়ে যাচ্ছে কিছু? চোখ তুলে তাকালে শিপ্রা আন্টির দিকে। শিপ্রা রোদেলার দিকে তাকিয়ে আছে। ভালোবাসো আজকে? প্রশ্ন করলো শিপ্রা। রোদেলা শিপ্রার প্রশ্ন শুনে থতমত খেয়ে গেল, ড্যাব ড্যাব চোখে তাকিয়ে আছে শিপ্রার দিকে। শিপ্রা বলল, ভয় নেই, আমি সবকিছু জানি, আয়াজ আমার সাথে সবকিছু শেয়ার করেছে। এখন তুমি বলো, ভালোবাসো আয়াজকে? সংসার করতে চাও? রোদেলা চুপ করে রইল, পায়ের আঙুল দিয়ে ফ্লোরে আঁকিবুকি করছে। শিপ্রা বলল, চুপ করে
থেকো না রোদেলা, তোমার কথার উপরে অনেক কিছুই নির্ভর করছে। আমাকে তোমার মা মনে করে বলো। যদি আজ তোমার মা বেঁচে থাকতো তার সাথে তুমি সবকিছু শেয়ার করতে, তাই নয় কি? রোদেলা বলল, চাই। আমি ওনাকে ভালোবাসি বলেই লজ্জায় মাথা নত করলো। এ কি বলল রোদেলা? মুখ ফুটে শিপ্রা আন্টিকে কিভাবে এসব বলল? এত নির্লজ্জ কিভাবে হয়ে গেল রোদেলা? নিজে নিজেই ভাবছে। তুমি জানো তোমার এই সম্পর্ক সবাই সহজে মেনে নেবে না, বিশেষ করে শিহাব, তোমার পরিবার, আত্মীয় স্বজন, তারপর সমাজ তোমাকে অনেক খারাপ কথা বলবে, কটূক্তি করবে। তুমি কি সহ্য করতে পারবে সব আয়াজের জন্য? আয়াজ একা নয়, 12 বছর বয়সী একটা ছেলে আছে যে গুনে গুনে তোমার চেয়ে 4 বছরের ছোট, মাত্র ডিভোর্সি, তোমার বাবার বন্ধু, বয়স 36 বছর। তুমি এখনো যুবতী হওনি, কিন্তু আয়াজে ধীরে ধীরে মধ্যবয়স্ক পুরুষ হয়ে যাচ্ছে। চামড়া ঝুলে যাবে, হয়তো সৌন্দর্য বেশি দিন টিকবে না। তখন কি তোমার আয়াজকে ভালো লাগবে? রোদেলাকে কথাগুলো বলল শিপ্রা। ভালো লাগবে, খুব ভালো লাগবে। আমিও ওনাকে ভালোবাসি। আমি জানি আপনি হয়তো মনে করবেন এটা আমার ক্ষণিকের মোহ বা ফ্যান্টাসি, কিন্তু এসব কিছু নয় আন্টি। আমি ওনাকে অনেক ভালোবাসি। উনি আমাকে মেনে নিক বা না নিক, আয়ানকে আমি আমার ছেলে হিসাবে মেনে নিয়েছি। আমি আয়ানের মা হয়েছি, সব সময় থাকবো। যদি ও আমার থেকে 4 বছরের ছোট, কিন্তু ও সব সময় আমার ছেলে হিসাবেই থাকবে। যে যাই বলুক, আয়ান আমার ছেলে, আমার থাকবে। আমার তো কখনো মা ছিল না, তাই আমি জানি মা না থাকলে কতটা কষ্ট হয়। আয়ানকে আমি সবসময় মায়ের মতো ভালোবাসবো, ওর মা হওয়ার চেষ্টা করব। আর মুনতাসির সাহেব, সে যেভাবে আমার সামনে আসুক, আমি তাকে সবসময় ভালোবাসবো। আমি জানি আমি তার জীবনে প্রথম ভালোবাসা নই, কিন্তু আমি তার জীবনে শেষ ভালোবাসা হতে চাই। কাঁদতে কাঁদতে কথাগুলো বলল রোদেলা। শিপ্রা, সরি, কাঁদতে কাঁদতে কথাগুলো বলল রোদেলা। শিপ্রা সব কথাগুলো শুনলো, শুনে মুচকি হাসলো, যেন শিপ্রা ওর কাঙ্ক্ষিত উত্তরটি পেয়ে গেছে। এদিকে দরজার বাইরে আয়ান ও আয়াজ মন্ত্রমুগ্ধের ন্যায় রোদেলার কথাগুলো শুনলো। অনেক বছর পর আয়াজের চোখ থেকে অশ্রু ঝরলো। এ অশ্রু কোনো দুঃখের অশ্রু নয়, সুখের অশ্রু, সুখের কান্না। যেন সবকিছু হারিয়েও কিছুই হারায়নি আয়াজের। সবকিছু আজ খুব ভালো লাগছে, মনে হচ্ছে দুনিয়াটা ওর রঙিন হয়ে গেছে আজ। আয়াজ মুখ ঘুরিয়ে ছেলের দিকে তাকালো, দেখলো আয়ান কাঁদছে বাবার দিকে তাকিয়ে। আয়াজ ঝুঁকে আয়ানের চোখের পানি মুছে দিল, বলল, আজকে থেকে আর কোনো কান্না হবে না। আজ থেকে আমরা সুখে থাকবো বাবা। আয়ান ও বাবার চোখের পানি মুছে দিয়ে বলল, সেম টু ইউ, নো কান্না, নো দুঃখ, এখন থেকে আমরা সুখে থাকবো। বলেই দুজনে মিটিমিটি হাসলো। দরজা ঠেলে ভিতরে প্রবেশ করলো আয়াজ ও আয়ান। শিপ্রার নজর পড়লো আয়াজের চোখের দিকে। চোখ দুটো সিক্ত মনে হলো শিপ্রার কাছে। চোখ নামিয়ে তাকালো আয়ানের দিকে। আয়ানের চোখ দুটো ও ভেজা লাগলো। বুঝতে পারলো বাবা ছেলের চোখে পানি থাকলেও চোখ দুটো চিকচিক করছে যেন খুশিতে। শিপ্রা আয়ানের দিকে তাকিয়ে কিছু একটা ইশারা করে আয়ানের হাত ধরে বলল, চলো চ্যাম্প, আমরা একটু বাইরে যাই। আয়ান মুচকি হেসে শিপ্রা আন্টির হাত ধরে বাইরে বেরিয়ে যেতে যেতে রোদেলার দিকে তাকিয়ে চোখ টিপ মারল। রোদেলা লজ্জায় আবার মাথা নিচু করে রাখলো। দুজন বেরিয়ে যেতেই আয়াজ ধীরে ধীরে এক পা দুপা করে হেঁটে রোদেলার সামনে এসে দাঁড়ালো। ধীরে ধীরে রোদেলার ছোট দেহটি কাঁপতে শুরু করলো। আয়াজ রোদেলার পা থেকে মাথা পর্যন্ত দৃষ্টি বোলালো। ধীরে, খুব হাসিকি টোনে আয়াজ বলল, বসো। কি ছিল সেই আওয়াজে রোদেলা জানে না। রোদেলা ঢপাস করে বিছানায় বসে পড়ল। আয়াজ, তাকাও আমার দিকে। রোদেলা আগের মতোই চুপ করে মাথা নিচু করে রইল। আয়াজ, কি হলো, কথা শুনতে পাও না? বেয়াদবি কিন্তু আমি পছন্দ করি না। রোদেলা, তাকাও আমার দিকে। রোদেলা আস্তে আস্তে চোখ তুলে আয়াজের দিকে তাকালো। আয়াজ রোদেলার দিকে তাকিয়ে থেকে মুচকি মুচকি হাসছে। আয়াজ, কেন এসব করলে? এসব না করলে কি হতো না? তোমার সাথে সাথে আমার ছেলেটাও মাথামোটা হয়ে গেছে। দুই মাথামোটা মিলে আমার মাথাটা খেয়ে ফেলেছ। এখন কি হবে? রোদেলা, খবরদার আমাকে মাথামোটা বলবেন না। আপনি মাথামোটা, চরিত্রহীন, অসভ্য লোক। আপনি স্বপ্নে সবার
সামনে সুইমিং পুলে এবং রুমে এসে আমার ফায়দা লুটেছেন। আয়াজ: সুইমিং পুলে রুমেরটা বুঝলাম, স্বপ্নে মানে? স্বপ্নে তুমি এসব দেখতে আমাকে নিয়েছি? এই তোমার চরিত্র? তোমাকে তো আমি ছোট মনে করতাম, বলল আয়াজ। আর ফায়দা লুট কাকে বলে জানো তুমি? রোদেলা: জানি। আয়াজ: না, জানো না? তবে এখন থেকে লুটবো, প্রত্যেক দিন লুটবো, তুমি তো এটাই চেয়েছিলে। বলেই চোখ টিপ মারল রোদেলাকে। রোদেলা: ছি, আপনি এত নির্লজ্জ। আয়াজ: চুপ, বেয়াদব মেয়ে, মাথাটা খেয়ে ফেলেছে আমার। এরপর বলল, এবার সিরিয়াস কথায় আসি। রোদেলা ভয় পেয়ে গেল। আবার কি সিরিয়াস কথা? এবার কি অন্য কিছু বলতে চাইবে? কিস তো করে ফেলেছে। রোদেলা না করে চিৎকার দিয়ে উঠল, আমি এখন কিছু করতে পারবো না, জোরে জোরে বলতে লাগলো রোদেলা। আয়াজ দীর্ঘশ্বাস ফেলল। নিজের চুল নিজের ছিঁড়ে ফেলতে ইচ্ছে করছে, নিজের কপাল নিজেই চাপড়াতে ইচ্ছা করছে। কিভাবে এই মোটা মাথা একটা মেয়ের পাল্লায় পড়ল? নিজেকে নিজে ধিক্কার দিচ্ছে। চুপ, মাথা মোটা, বুঝে না কিছু, খালি চিল্লায়। আগে শুনবে তো আমার কথা, কি বলতে চাই আমি। বেয়াদব একটা, বলে রোদেলাকে ধমকে উঠল আয়াজ। মানুষ শুনলে কি বলবে বলো তো? রোদেলা ধমক শুনে চুপ হয়ে গেল। ছলছল নয়নে তাকিয়ে রইল আয়াজের দিকে। এই নিষ্ঠুর মানুষের প্রেমে পড়েছে রোদেলা, নিজেকে নিজে ধিক্কার দিল। এর মধ্যে আয়াজ বলে উঠল, এবার আমার কথা শোনো। মুহূর্তেই সিরিয়াস হয়ে গেল আয়াজ। সিরিয়াস ভঙ্গিতেই বলল, সামনে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে, তা কি তুমি জানো? শিহাব, তোমার পরিবার, আত্মীয় স্বজন, সমাজ, অনেকেই অনেক কথা বলবে রোদেলা। আমাদের মানুষ ছিছি করবে, বলবে বাবার বয়সী ডিভোর্সি একটা ছেলে আছে, তার প্রেমে পড়েছে, খারাপ নোংরা কথা বলবে। তুমি কি সহ্য করতে পারবে রোদেলা আমাদের জন্য? শিহাব রাগ করবে, অভিমান করবে, হয়তো তোমার সাথে কথা বলতে চাইবে না। আমি শিহাবকে কোনোভাবে মানিয়ে নিব, কিন্তু ততদিন পর্যন্ত তুমি কি সহ্য করতে পারবে রোদেলা? যদি নাও পারো, তাও একটু কষ্ট করে মানিয়ে নিও, সহ্য করে নিও, আমার আর আয়ানের জন্য। একবার যখন তুমি আমাদের কাছে এসেছো, আমাদের হাত ধরেছো, তুমি চাইলেও আমাদের ছেড়ে যেতে পারবে না, সেটা কি বুঝতে পারছো তুমি? তুমি চাইলেও আমাদের ছেড়ে যেতে পারবে না, আমি বেঁচে থাকতেও না, আমার মৃত্যুর পরেও না। তোমার জীবনে শুধুমাত্র আমি ছিলাম, আমি আছি, আমি থাকবো। হ্যাঁ, হয়তো আমার জীবনে তুমি প্রথম নও, কিন্তু বিশ্বাস করো, আমার জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত আমি তোমাকে পাগলের মতো ভালোবেসে যাব। তোমাকে মাথায় করে রাখবো, শুধুমাত্র এই একটা বিশ্বাসের উপর ভিত্তি করে আমার সাথে সংসার করবে তুমি। বলেই আবার হাসলো আয়াজ। তোমাকে আমি জিজ্ঞেস করছি কেন? তোমার তো সংসার করতেই হবে, আমার বিবাহিত স্ত্রী তুমি, তোমাকে আমি আর ছাড়ছি না। একবার যখন তোমাকে আমি স্বীকৃতি দিয়েছি, তুমি চাইলেও আমার, না চাইলেও আমার। এখন তুমি ছোট, তোমাকে আরেকটু বড় হতে হবে, আয়ানের সাথে সাথে তোমাকেও বড় হতে হবে। এখন থেকে আমার দুজনকে পালতে হবে। চিন্তা করলেই কেমন লাগে, হাত ধরে হাঁটা শেখানোর বয়সে যদি জানতাম তোমার সাথে আমার বিয়ে হবে, তখন থেকে অন্য কিছু শেখাতাম। রোদেলা চট করে তাকালো আয়াজের দিকে, প্রশ্ন করে বসলো, কি শেখাতেন? আয়াজ রোদেলার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। রোদেলার কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলল, যখন সময় হবে তখন বলবো কি শেখাতাম। বলেই চোখ টিপ মারলো আয়াজ। রোদেলা লজ্জায় ভয়ে কাঁপতে শুরু করলো, কপাল বেয়ে একটু একটু করে ঘাম ছুটছে। আয়াজ রোদেলাকে দেখছে আর মুচকি মুচকি হাসছে, আর মনে মনে বলছে, শালার বুড়ো বয়সে কি একটা বউ জুটলো, হাতে ধরে সবকিছু শিখাইতে হবে, সোনায় বাঁধানো কপাল পায় মাইরি। ঢাকার উদ্দেশ্যে রওনা দিল সবাই। আজ সাথে শিপ্রাও যাবে। সামনে যথারীতি শিহাব, পিছনের সিটে শিপ্রা ও রোদেলা, আর একদম পিছনের সিটে আয়াজ ও আয়ান বসলো।
আয়াজ এক দৃষ্টিতে রোদেলার দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ এভাবে তাকিয়ে থেকে মাথা নিচু করে ঠোঁট কামড়ে মৃদু হাসল। পকেট থেকে মোবাইল বের করে মনোযোগ দিল মোবাইলে অফিসিয়াল কিছু কাজ করতে করতে ডান দিকে ঘুরে তাকালে দেখলো আয়ান ঘুমিয়ে টলছে। আয়ানের মাথাটা কাত করে নিজের কাঁধের উপরে রাখলো আয়াজ। মুখে চুলে হাত বুলিয়ে একটু আদর করলো ছেলেকে। দৃষ্টি ঘুরিয়ে সামনে তাকাতেই দেখলো রোদেলা মোবাইলে কি যেন করছে। মোবাইলে রোদেলা এতক্ষণ কি করছে ভাবতে ভাবতে আয়াজ নিজের মোবাইল থেকে রোদেলার মোবাইলে একটি এসএমএস করলো। এসএমএসটি এরকম, কার সাথে চ্যাট করতেছো মোবাইলে? উল্টাপাল্টা কিছু দেখলে হাত পা ভেঙে গাড়ি থেকে ফেলে দেব কিন্তু। এসএমএসটি দেখে রোদেলা হকচকিয়ে গেল। ঘাড় ঘুরিয়ে পেছনে তাকালো। চোখাচোখি হলো আয়াজের সাথে। বিড়বিড় করে অসভ্য শয়তান চরিত্রহীন বুড়া দামড়া বলে গালিগালাজ করতে লাগলো রোদেলা মনে মনে। আরও একটি এসএমএস আসলো। টুংটাং শব্দে রোদেলা মোবাইলের দিকে ফিরে তাকালো। আবারও আয়াজের এসএমএস। আবারও আমাকে গালি দিচ্ছ না? আই সোয়ার যেদিন তোমাকে ধরবো না সেদিন তোমার বাপও তোমাকে বাঁচাতে পারবে না। এবার রোদেলার এসএমএসটি পড়ে রাগে শরীর কাঁপছে। নিজেও একটি এসএমএস লিখে ফেললো। এসএমএসটি এরকম, অসভ্য চরিত্রহীন বুড়ো দামড়া লোক, এত নির্লজ্জ কেন আপনি? লজ্জা করে না এসব বলতে একটা মেয়েকে? আবারও আয়াজের এসএমএস। নিজের বউকে চাইলে আমি আরো অনেক কিছু বলতে পারি, আরো ডিটেইলে যেতে পারি, শুনবা? এই ধরো যেদিন তোমাকে ধরবো সেদিন থাক, পরে বলবো, তুমি বাচ্চা মানুষ, বুঝবে না। রোদেলার এসএমএস। বারবার বাচ্চা বাচ্চা বলেন, লজ্জা করে না বাচ্চা মেয়েকে কিস করতে, এসএমএস করে এসব বাজে বাজে কথা বলতে? আয়াজের এসএমএস। না, লজ্জা করে না, কারণ আমি বউকে বড় করতেছি, আর কিছুদিন পরে এগুলি প্র্যাকটিক্যালি করতে হবে। কবে বড় হবা? অবশ্য আমার বউ বাচ্চা হলে কি হইছে, স্বপ্নে অনেক হাবিজাবি দেখে, স্বপ্নে কি তুমি আমাকে কিছু করেছো? মোবাইল সুইচ অফ করে রোদেলা চুপচাপ সামনে তাকিয়ে রইল। না, আর এই অসভ্য লোকের সাথে কথা বাড়ানো যাবে না, মান ইজ্জতের ফালুদা করে ফেলবে। আয়াজের সামনের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে আর মনে মনে বলছে, আমাকে অনেক জ্বালিয়েছ কয়দিন, এখন তোমার পালা, মিসেস মুনতাসির চৌধুরী। আয়াজ। এর মধ্যে শিহাব সামনে থেকেই পেছনে ঘুরে তাকিয়ে বলল, আয়াজ, তোর জন্য একটা সুখবর আছে। আয়াজ, কি? শিহাব, মা তোর জন্য যে মেয়েটার সাথে বিয়ের কথা বলতেছিল না, সেই মেয়েটাকে বাসায় খবর দিয়েছে, আজকে এসেছে বাসায়, কয়েকদিন থাকবে। ভালোই হলো, কথাবার্তা বলে দেখ, যদি সামনে এগোনো যায় তো সামনে একটা বিয়ে খাবো আমরা, কি বলিস? আয়াজের কাশি উঠে গেল শিহাবের কথা শুনে। তৎক্ষণাৎ কোনো জবাব না দিয়ে সাথে সাথে রোদেলার দিকে তাকালো। ভাবটা এমন যেন আমি কিছু করি নাই, আমার দোষ নাই, এরকম একটা দৃষ্টিতে তাকিয়ে রইল রোদেলার দিকে। এদিকে রোদেলা কথাটা শোনা মাত্রই কটমট দৃষ্টিতে তাকিয়ে রইল আয়াজের দিকে, যেন চোখে চোখে বলছে, বাসায় চলেন, আপনাকে দেখাচ্ছি মজা। রোদেলার সাথে সাথে সামনের দিকে ঘুরে তাকালো আর মনে মনে বলছে, কত বড় ধরিবাজ চরিত্রহীন লোক, এদিকে আমার সঙ্গে রং ঠং করে, ওইদিকে বিয়ের কথাও না করেনি দাদিকে। শিপ্রা ঠোঁট উল্টে হাসছে, আয়াজের জন্য আফসোস করছে, বেচারা, আজকে বিবাহিত জীবনের প্রথম দিন শুরু হলো, আজকে আবার নতুন বিয়ের খবর চলে আসলো। একটু মজা করে বলল, কি রে আয়াজ, তাহলে কি সামনে বিয়ে খেতে যাচ্ছি আমরা? আয়াজ কাশি থামিয়ে শিপ্রার দিকে তাকিয়ে বলল, বিয়ে না, ডাইরেক্ট 40 খেতে আসিস যদি বেঁচে থাকি। শিপ্রাকে আর বাড়িতে নামিয়ে দিয়ে শিহাব, আয়াজ, রোদেলা, আয়ান নিজের বাসায় চলে আসলো। বাড়িতে ঢুকেই দেখা হলো শিহাবের মা ও বাবার সাথে। শিহাবের মা গদগদ করে খুশিতে সামনে এসে বলল, আয়াজ, তোমার সাথে একটু কথা আছে বাবা। কথাটা শোনা মাত্রই সবাই দাঁড়িয়ে পড়ল, সাথে রোদেলাও। দেখতে চাইলো কি কথা বলবে।
বিয়ে তো প্রায় ঠিক করে ফেলেছি। মেয়েটাকে খবর দিয়েছিলাম, ওই যে একটা মেয়ের কথা বলেছিলাম তোমায়, সেই মেয়েটা বাসায় আছে, ডাকবো, পরিচিত হবে। অনেক ভালো মেয়ে, লক্ষ্মী মেয়ে। দেখো তোমার সংসারটা অনেক আগলে রাখবে নিজের মতো করে। আয়ানকে অনেক ভালোবাসবে, তুমি শুধু হ্যাঁ করে দিও বাবা। আয়াজ কথা শুনছে আর বারবার ভীত নজরে তাকাচ্ছে রোদেলার দিকে। রোদেলা এখনো ওর দিকে কটমট দৃষ্টিতে তাকিয়ে আছে। আয়াজ হালকা কেশে নতমুখে বলল, আন্টি আজকে অনেক জার্নি করে এসেছি, আজ না হয় দেখা না করি, কালকে করি। ব্রেকফাস্টের সময় কেমন? একথা বলেই উপরে সিঁড়ি বেয়ে চলে গেল আয়াজ, যেন হাঁফ ছেড়ে বাঁচতে চাইল সবার হাত থেকে। এদিকে রোদেলাও দাদা দাদির সাথে কুশল বিনিময় করে উপরে চলে গেল। সবাই যার যার রুমে চলে গেল। কেউ আর রাতে ডিনার করলো না। রাস্তায় সবাই খেয়ে নিয়েছিল, যেহেতু অনেক রাত হয়ে গিয়েছে। সবাই যার যার মতো ঘুমিয়ে পড়লো। রাত্রি প্রহর 2টা। রোদেলার আর ঘুম আসছে না, এদিক ওদিক করছে আর আয়াজের গোষ্ঠী উদ্ধার করছে। কত বড় হারামি চরিত্রহীন লোক! এদিকে আমাকে একা ঘরে পেয়ে কিস করে, বউ বউ করে, আবার এদিকে দাদির কথায় বিয়ের জন্য রাজি হয়ে গেছে। একবারও মুখ ফুটে বলল না যে না আমি বিয়ে করব না। আয়াজ ও ভয়ে এদিক ওদিক করছে, কি হবে ভাবতেই গায়ের লোম দাঁড়িয়ে যাচ্ছে। ঘুম আসছে না আয়াজের। ও মোবাইলটা হাতে নিল কি মনে করে। রোদেলা একটা SMS করলো, ঘুমাও। রোদেলা মোবাইলের টিংটং শব্দে মোবাইলটা হাতে নিল, দেখলো আয়াজের SMS। দেখে রাগ যেন আরো 360 ডিগ্রি বেড়ে গেল। সাথে সাথে ফিরতি SMS করলো, না কবর খুঁড়তেছি। আয়াজ শুকনো ঢোক গিলল, বুঝলো পরিস্থিতি খুব গরম, যে কোনো ভাবে ঠান্ডা করতে হবে। মিথ্যা কথা লিখে আরেকটা SMS পাঠালো, আমার মাথাটা খুব ব্যথা করছে, যন্ত্রণায় ঘুমাতে পারছি না, মাথা ব্যথার ওষুধও নেই। ঠিক আছে তুমি থাকো, তোমাকে আর ডিস্টার্ব করবো না, ঘুমাও তুমি শান্তিতে। SMSটি পাঠিয়ে মুচকি মুচকি হাসলো, মনে মনে ভাবলো আয়াজ যদি সত্যি সত্যি রোদেলাকে চেনে থাকে, তাহলে রোদেলা তেল অথবা ওষুধ নিয়ে অবশ্যই আয়াজের ঘরে আসবে। ঘড়ি দেখে আয়াজ অপেক্ষা করতে লাগলো। ঠিক 5 মিনিট পর দরজায় নক করার শব্দ পেল। আয়াজ মুচকি মুচকি হাসলো তার বাচ্চা বউয়ের কাণ্ড দেখে। উঠে মাথা ব্যথার ভান ধরে দরজা খুলে দাঁড়ালো, বলল, তুমি এখানে এত রাতে কি চাই? রোদেলা রাগী রাগী দৃষ্টি নিয়ে বলল, আপনার জন্য ওষুধ ও তেল মালিশ নিয়ে এসেছিলাম, সরুন জায়গা দিন, ভেতরে ঢুকবো। আয়াজ বলল, আয়ান সারাদিন অনেক ক্লান্ত ছিল, ঘুমাচ্ছে, শব্দ পেলে জেগে যাবে, তোমার রুমে চলো। বলেই উত্তরের অপেক্ষা না করে দরজা লাগিয়ে সামনের দিকে হাঁটা শুরু করলো আর ঠোঁট কামড়ে মুচকি মুচকি হাসলো। রোদেলার ঘরে ঢুকে আয়াজ রোদেলার জন্য দাঁড়ালো। রোদেলা আস্তে আস্তে ঘরের ভেতরে ঢুকলো। রোদেলার কেমন যেন লাগছে, মনে হচ্ছে কিছু একটা ঠিক হচ্ছে না। ওর রুমে এত রাতে ওনাকে দেখলে সবাই কি ভাববে। তারপরও ভয়ে ভয়ে রুমে ঢুকলো। আয়াজ দরজা লাগালো। রোদেলা, দরজা লাগাচ্ছেন কেন? আয়াজ, তো কি দরজা খোলা রাখবো? সবাই দেখলে কি ভাববে, তাই তো দরজা লাগালাম, যেন তোমার ঘরে আমাকে কেউ দেখতে না পারে। রোদেলার হাবভাব দেখে আয়াজ মনে মনে হাসলো। বাচ্চা বউ যা বলে তাই বিশ্বাস করে নেয়। বলেই বিছানার দিকে এগিয়ে গেল আয়াজ, ঘাড় ঘুরিয়ে বলল, বিছানায় বসো। রোদেলার শুকনো ঢোক গিলল, বলল, বসতে হবে কেন? আপনি এখানে দাঁড়ান, আমি মাথায় মালিশ করে দিচ্ছি, আর ওষুধটা খেয়ে নিন, তারপর রুমে চলে যান। হাত দিয়ে নাগাল পাবে তুমি আমার মাথায়? তুমি কি এত লম্বা? চুপচাপ বিছানায় এসে পা মেলে বসো, রোদেলাকে উদ্দেশ্য করে বলল আয়াজ। রোদেলা ভাবলো, তাও তো ঠিক, ও তো মুনতাসির সাহেবের মাথায় হাতে নাগাল পাবে না। তাই কিছু না বলে চুপচাপ বিছানায় উঠে পা মেলে বসলো। আয়াজ আর দেরি না করে সাথে সাথে রোদেলার পায়ের উপরে মাথা রেখে শুয়ে পড়লো। চোখ বন্ধ করে বলল, মাথায় তেল মালিশ করে দাও, চুলগুলো সুন্দর করে টেনে দিবে, খুব ব্যথা করছে। রোদেলার শরীরে শিহরণ বয়ে গেল। এই প্রথম কোনো পুরুষ মানুষ তার কোলে শুয়েছে। সে আর কেউ নয়, তার সদ্য বিয়ে করা স্বামী মুনতাসির সাহেব, তার অনেক শখের পুরুষ। রোদেলার কাঁপা কাঁপা হাতে আস্তে করে আয়াজের কপালে ছোঁয়ালো।
আস্তে আস্তে চিকন আঙুলগুলো দিয়ে আয়াজের চুলের ভাঁজে ভাঁজে হাত বোলালো ও আস্তে আস্তে টানতে লাগলো চুলগুলো। আয়াজের মন কি এক প্রশান্তিতে ভরে গেল। আয়াজ বোঝাতে পারবে না। চোখ বন্ধ রেখেই শান্তিতে একটি দীর্ঘ নিঃশ্বাস ছাড়লো। কিছুক্ষণ পর চোখ খুলে রোদেলাকে উদ্দেশ্য করে বলল, মাথায় তেল মালিশ করতে এসেছিলাম, মাথা ঠান্ডা করতে। তোমার খোলা চুলের বেলি ফুলের সুবাসে আমার সবকিছু গরম হয়ে গেল। বলেই চোখ টিপল রোদেলাকে। রোদেলা বলল, ছি, আপনি নাটক করছিলেন তাহলে? আপনার কোনো মাথা ব্যথা নেই। এই বলে রোদেলা পা ছোটাছুটি করতে লাগলো আয়াজকে উঠিয়ে দেওয়ার জন্য। ছোটাছুটির এক পর্যায়ে আয়াজ একটু ঘুরে রোদেলার কোমর পেঁচিয়ে মাথা গুঁজে দিল রোদেলার পেটের মধ্যে। বলল, চুপ হুস, আমাকে একটু ঘুমাতে দাও শান্তিতে। একটি কথাও না রোদেলা, না হলে বাড়াবাড়ি করলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। রোদসোনা তখন আমাকে দোষ দিতে পারবে না। আয়াজের নীরব হুমকিতে রোদেলা যেন বরফ হয়ে গেল। এদিকে আয়াজের গরম নিঃশ্বাস রোদেলার পেটে পড়ছে। ক্ষণে ক্ষণে শিহরিত হচ্ছে মেয়েটি। ধীরে ধীরে কেঁপে উঠছে রোদেলার দেহ মন। আয়াজ বুঝতে পারছে রোদেলার অস্বস্তি। বাচ্চা বউয়ের অস্বস্তি আরো একটু বাড়িয়ে দিতে আয়াজ পেটের মধ্যে নাক ঘষতে ঘষতে এক পর্যায়ে সত্যি সত্যি ঘুমিয়ে গেল। এদিকে বরফের ন্যায় জমে রইল রোদেলা, যেন মুখে কিছু বলতে পারছে না, নিঃশ্বাস আটকে আসছে। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে।